জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা WBPSC ক্লার্কশিপ 2024-এর যে পরীক্ষাটা হলো সেখানকার 17 তারিখে 17/11/2024 তারিখের সকালবেলায় মানে থার্ড শিফটে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার অঙ্কের 30টা কোশ্চিনের আমরা আজকে সম্পূর্ণ সমাধান করব, ডিটেলস সলিউশন করব। ঠিক আছে, দেখো আজকে আমি যে প্রশ্নগুলো নিয়েছি সেটা বুকলেট সিরিজ এ থেকে নিয়েছি। ঠিক আছে, তাহলে সেখানে বুকলেট সিরিজ এ যার পড়েছিল তার কিন্তু কোশ্চিন নাম্বারগুলো ম্যাচ করবে। বোঝা গেল? তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখো, শেষ অবধি দেখে কার কটা ঠিক হলো কার কটা ভুল হলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো দেখো আজকের প্রথম প্রশ্নটা কি আছে, কি বলেছে। দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টিকে 20% হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয়, প্রথম ও দ্বিতীয় সংখ্যা দুটির অনুপাত কত? ধরে নিচ্ছি আমি প্রথম সংখ্যাটা এক্স, দ্বিতীয় সংখ্যাটা ওয়াই। কি বলছে, প্রথম সংখ্যাটার 20% বৃদ্ধি করলে, মানে প্রথম সংখ্যাটা যদি 100 থাকতো সেটা 20% বৃদ্ধি করলে কত হবে? 120। তার মানে এক্স এর যদি আমরা 120% বের করি তাহলেই হয়ে যাবে আমাদের এক্স এর 120% মানে কত? এক্স গুণ 120/100। এবারে কি বলেছে, সেটা সমান সমান কি হবে? ওয়াই এর 20% হ্রাস করলে, এবারে ওয়াই এর যদি আমরা 20% হ্রাস করি তার মানে কি ওয়াই এটা 80 হয়ে যাবে, মানে যেটা 100 ছিল সেটা কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। তার মানে ওয়াই এর 80% হয়ে যাবে সমান, তাহলে 80% মানে 80/100। এবারে 0 0 100 কেটে দাও, এই জিরো কাটো, 4 2 8, 4 3 12। তার মানে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু হয়ে গেল 2/3। এখান থেকে আমরা বলতে পারি x/y ইজিক্যাল টু 2:3। তার মানে এক্স আর ওয়াই এর অনুপাত কত? 2:3, যেটা আছে অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশ্রিত করা হলো। এই কাজটি পুনরায় আরো একবার করা হলো, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? দেখো আমি তোমাকে ডিটেলস এই অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, 40 লিটার মিশ্রণ ছিল। ঠিক আছে, এবার এখান থেকে কি করলাম, আমি 10 লিটার মিশ্রণ তুলে নিলাম। তার মানে এখানে বাঁচলো কয় লিটার? বাঁচলো 30 লিটার মিশ্রণ। এবারে 40 লিটার মিশ্রণে যে দুধ আর জলের অনুপাত ছিল 3:2, বাকি যে 30 লিটার আছে সেখানেও তো 3:2 অনুপাতই থাকবে। কেন? কারণ আমি 10 লিটার মিশ্রণ তুলেছি, 10 লিটার দুধ বা 10 লিটার জল তুলিনি। তাই এখানে আমাদের দুধ আর জলের মিশ্রণ কত আছে? 3:2 এই অনুপাতেই আছে। এবারে 30 লিটার মিশ্রণে যদি 3:2 অনুপাতে দুধ আর জল থাকে তাহলে দুধ আর জলের পরিমাণ কত সেটা আমরা বের করতে পারবো। এখানে দুধ আর জলের পরিমাণ কত হবে? দুধের পরিমাণ কত হবে দেখো, তার মানে 30 গুণ 3/5, 5 দিয়ে কাটো, 5 6 30, 6 3 18। তার মানে 18 লিটার হয়ে গেল আমাদের কত? দুধ। 18 লিটার দুধ হয়ে গেলে 12 লিটার জল, যেহেতু মিশ্রণ 30 লিটারের তাহলে 18 লিটার দুধ হইলে 12 লিটার হয়ে গেল জল। এটা আমাদের বাকি থাকবে। এবারে কি বলছে, যে 10 লিটার যে মিশ্রণ তুলে নিলাম তার পরিবর্তে আমি কি করব? 10 লিটার দুধ মেশাবো, 10 লিটার দুধ মেশাবো। এবার 10 লিটার দুধ যদি মেশাই তাহলে এখন দুধ কত হয়ে গেল? দুধ হয়ে গেল এখন 28 লিটার, জল হয়ে গেল এখন 12 লিটার। দুধ হয়ে গেল 28 লিটার, জল হয়ে গেল 12 লিটার। যদি অনুপাত বের করি তার মানে কত হবে? 14:6, 14:6। তার মানে এখন যে 40 লিটার মিশ্রণ তৈরি হলো, কারণ দেখো 30 লিটার মিশ্রণ প্রথমে শুরুতে 40 লিটার ছিল, তারপরে সেখান থেকে 10 লিটার তুলে নিলাম, মিশ্রণ হয়ে গেল 30 লিটার। আবার যখন আমি 10 লিটার দুধ মেশালাম তাহলে মিশ্রণটার পরিমাণ এখন কত হয়ে গেল? আবার 40 লিটারই হয়ে গেল, যেখানে দুধ আর জলের অনুপাত কত? 14:6। এবারে কি বলেছে, এই কাজটা আবার করা হলো, মানে এই যে সম্পূর্ণ আমি কাজটা করলাম এই কাজটা আরেকবার করলাম। তার মানে কি 40 লিটার থেকে আবার 10 লিটার মিশ্রণ তুলে নিলাম, তার মানে আবার 30 লিটার মিশ্রণ পড়ে থাকলো। এই 30 লিটার মিশ্রণে এবারে দুধ আর জলের অনুপাত কত? 14:6, 14:6, 14:6 এই অনুপাতে দুধ আর জলের অনুপাত। তার মানে দুধ কতটা আছে আমরা বলতে পারি 30 গুণ 14/20। 0 0 কাটো, 2 দিয়ে কাটলে 2 7 14, 7 3 21। তার মানে 21 লিটার এখন আছে দুধ, আর তারপরে 9 লিটার আছে জল। এই যে 30 লিটার এখন মিশ্রণটা বাঁচলো, এখানে 21 লিটার, তার মানে দুধ আছে 9 লিটার জল। এবারে এই যে 10 লিটার মিশ্রণ তুলে নিয়েছিলাম এর পরিবর্তে আমরা কি করব? 10 লিটার দুধ মেশাবো। তাহলে এখন আমাদের দুধের পরিমাণ কত হয়ে যাবে? 31 লিটার, আর জল তো 9 লিটার, তো 9 লিটারই থাকবে। তাহলে এখন আমাদের দুধ আর জলের অনুপাত কত হবে? 31:9, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান এক ব্যক্তিকে অতিক্রম করে এবং 22 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখো একটা স্টেশনে একটা ব্যক্তিরা দাঁড়িয়ে আছে,
এবারে যখন একটা ট্রেন এই ব্যক্তিটাকে অতিক্রম করছে, ব্যক্তিটাকে যখন অতিক্রম করছে, তার মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তার মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে কতক্ষণ সময় লাগছে? 10 সেকেন্ড। কি বলেছে? 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপরে দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে। তার মানে 10 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এবারে কি বলেছে? ট্রেনটা যখন পুরো প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে তখন কি করছে? এটা যদি প্ল্যাটফর্ম হয়, এটা যদি ট্রেন হয়, তার মানে ট্রেনটা যখন প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, তার মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য তার সাথে সাথে তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য তার সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। এবারে এর আগের কন্ডিশনটাতে তো আমরা জেনে নিলাম যে ট্রেনটার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে ওর সময় লাগে 10 সেকেন্ড। যদি ট্রেনটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে সময় লাগে 12 সেকেন্ড, তার মানে 22 সেকেন্ড, তার মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে লাগতেছে 10 সেকেন্ড, বাকি প্ল্যাটফর্মেটার অতিক্রম করতে সময় লাগতেছে 12 সেকেন্ড, দুটো মিলে 22 সেকেন্ড লাগতেছে। তার মানে আমরা বলতে পারি যে এই যে প্ল্যাটফর্মটা আছে 150 মিটার, এই 150 মিটার অতিক্রম করতে ওর সময় লাগতেছে 12 সেকেন্ড। এখান থেকে আমরা ট্রেনের গতিবেগটা বের করতে পারবো। গতিবেগ সমান সমান কি হয়ে যায়? অতিক্রান্ত দূরত্ব মানে 150 বাই সময়, সময় কত? 12 সেকেন্ড হলো। এটা তো মিটার পার সেকেন্ডে আসবে আমাদের। এই মিটার পার সেকেন্ডকে আমরা যখন কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করতে যাব, তখন কি করতে হয়? কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করতে গেলে আমাদেরকে 18/5 দিয়ে গুণ করতে হয়। এবার দেখো 5 দিয়ে কাটো, 5 3 15, 3 0 30, 3 দিয়ে কাটো, 3 3 করতে হবে, 3 10 30, 3 4 12, 4 দিয়ে কাটো, আবার 4 দিয়ে কাটবে না, 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটো, 2 নং 18, তার মানে 90 হলো। সরি, আবার 2 দিয়ে কাটো, এখানে 10কে 5 দিয়ে, 5 নং 45, তার মানে কত হয়ে গেল? 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে গেল আমাদের উত্তর। ট্রেনটার গতিবেগ কত? ট্রেনটার গতিবেগ 45 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? একটি বিদ্যালয়ের একটি শ্রেণীতে একদল ছাত্র মোট 9,216 টাকা চাঁদা সংগ্রহ করলো। ওই শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে ওই শ্রেণী ছাত্র সংখ্যা কত তা নির্ণয় করো। ধরে নিচ্ছি আমরা শ্রেণীটাতে এক্স জন ছাত্র আছে, প্রত্যেকে তার মানে কত টাকা করে দিয়েছে? এক্স টাকা করে দিয়েছে। তার মানে এক্স ইন্টু এক্স ইজিক্যাল টু কত? 9,216। তার মানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 9,216। তাহলে এক্স এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই 9,216 আমাদেরকে বর্গমূল বের করতে হবে। এবারে 9,216 বর্গমূল বের করো। দেখো 9,216 বর্গমূল, এখানে আমি কি বলতে পারবো? 7 7 49, 8 8 64, 9 9 81, 9 দিয়ে হবে 9 9 81, আসলে কত? 1 1, এই 1 6 16, 16টা নেমে গেল। আশা করি তোমরা সবাই বর্গমূল কি করে বের করতে হয় জানো। এবার দেখো 9 ডবল এখানে কি হয়ে যাবে? 18। এখানে দেখো আমাদেরকে এই স্টেপটা করারও প্রয়োজন নেই। কেন? কারণ আমাদের যেটা উত্তর আসবে সেখানে দেখো প্রথমে 9 আসবে, তারপরে কিছু না কিছু আসবে। এবারে অপশনগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখো প্রথমটাতে 6, দ্বিতীয়টাতে 4, তারপরটাতে 9, তারপরটাতে 3। তার মানে এখান থেকে স্পষ্টতই বুঝতে পারতেছি আমরা যে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তবু তোমাদের যদি মানে কারো ডাউট থাকে, এখানে 6 বসায় 6 দিয়ে গুণ করে দেখবে, এটাই 1116ই আসবে। ঠিক আছে, চলো, তার মানে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8 12 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে কি ভাগশেষ থাকবে? 3 ভাগশেষ থাকবে। এবারে দেখো প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, তার মানে এই সংখ্যাগুলোকে যদি আমি 3 মাইনাস করব, তবে আমি সেই সংখ্যাটা পাবো যেই সংখ্যাটাকে 8 12 16 দিয়ে ভাগ করা যাবে। এবার 140 140 যে আছে, এখান থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হবে? 137। 147 আছে, 147কে করলে কত হবে? 144। এবারে 154কে যদি দিই তাহলে কত হবে? 154কে 151, 133কে 130। ঠিক আছে, তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে এমন সংখ্যা যেই সংখ্যাগুলোকে 8 12 আর 16 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, সম্পূর্ণরূপে বিভাজ্য। এবারে দেখো এই যে 12, কোনো সংখ্যা 12 দিয়ে বিভাজ্য মানে কি? সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে, সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। সেই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। এবারে 4 দিয়ে কোনো কিছু ভাগ যাবে, তার মানে কি? 4 দিয়ে ভাগ যাবে, তার মানে শেষের দুটো সংখ্যা কি 4 দিয়ে ভাগ করা যাবে।
শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করা যাবে। এবারে দেখো 137-এর শেষে আছে 37, 37কে 4 দিয়ে ভাগ যায়? তো হবে না, এটা হবে না। 44 আছে, 44 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। 51 4 দিয়ে ভাগ যায়? যায় না। নিচে আছে 30, 30 4 দিয়ে ভাগ যায়? যায় না। তার মানে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল 144। এই অপশন বিটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বিটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো 3 দিয়ে যদি আমরা চেক করতাম যে 3 দিয়ে বিভাজ্য কিনা, সেটাও কিন্তু হতো। দেখো 7 আর 3 10 আর 1 11, এর যোগফল অঙ্কগুলোর সমষ্টি 11 হতো, যেটা 3 দিয়ে ভাগ যায় না। 4 4 8 আর 1 9 হতো, যেটা 3 দিয়ে ভাগ যায়। 5 1 6 আর 1 7 হতো, যেটা 3 দিয়ে ভাগ যায় না। 3 আর 1 4 হতো, যেটা 3 দিয়ে ভাগ যায় না। দেখো 3 দিয়ে যদি চেক করতাম সেটাও কিন্তু আমাদের মিলে যেত। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ বি ও সি তিনজন একত্রে দৈনিক 300 টাকা উপার্জন করে, আবার এ ও সি একত্রে 188 টাকা এবং বি ও সি একত্রে 152 টাকা দৈনিক উপার্জন করে। সি এর দৈনিক উপার্জন কত হবে? দেখো কি বলেছে, এ প্লাস বি প্লাস সি, এরা তিনজনে মিলে কত টাকা উপার্জন করে? 300 টাকা। এরা তিনজনে মিলে কত টাকা উপার্জন করে? 300 টাকা। এখান থেকে আবার কি বলেছে, এ আর সি 188 টাকা উপার্জন করে। এ আর সি, এ প্লাস সি, এরা কত করে? 188 টাকা। এবার যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা শুধু বি এর উপার্জনটা পেয়ে যাবো না? তার মানে বি কত টাকা উপার্জন করে? বিয়োগ করলে কত হবে? 2 1 1, মানে 112 টাকা। বি উপার্জন করে 112 টাকা। এবারে দেখো আবার বলে দিয়েছে যে বি প্লাস সি দুজনে মিলে উপার্জন করে 152 টাকা। এবারে বি যদি একাই উপার্জন করে 112 টাকা, তার সাথে সি যোগ হয় তবেই না 152 টাকা হবে। তার মানে সি কত টাকা হবে? 152 থেকে 112 চলে যাবে, তার মানে সি হবে 152 থেকে 112 চলে গেলে 40। তার মানে সি হবে কত টাকা? সি উপার্জন করে 40 টাকা, যেটা চেয়েছে। সি এর দৈনিক উপার্জন কত? 40 টাকা, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 1/5 প্লাস 999 পূর্ণ 494/495 ইন্টু 99, ঠিক আছে, এর মান কত হবে? ঠিক আছে, দেখো কি করে করতে লাগে। দেখো এই যে সংখ্যাটা আছে না, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা জানি এই সংখ্যাটা কি করতে হয়, কি হয় এই সংখ্যাটা সবসময় এই সংখ্যাটার মান হয়। দেখো আমি কিন্তু এটার কথা বলছি শুধু, হ্যাঁ। এটার মান কি হয়? এটার মান হয় সবসময় এই যে নিচের সংখ্যাটা আছে না, 495। এবার 3টা 9, তার মানে পিছনে 3টা 0। এবারে এদের ডিফারেন্স কত, পার্থক্য কত? দেখো নিচে আছে 495, উপরে আছে 494, তার মানে পার্থক্য 1, তার মানে এটা থেকে মাইনাস করে দেবো 1। এটা থেকে মাইনাস করে দেবো 1, তাহলে বিয়োগফলটা কত হবে? 494,999 হলো। তার মানে এবারে যদি পুরোটার আমরা মানটা বের করতে চাই, 1/5টাকে লিখে নিয়ে আসছে, হ্যাঁ। 1/5 প্লাস এই পুরোটার আমরা কি লিখতে পারি? পুরোটার আমরা এরকম লিখতে পারি, 494,999 বাই 495 ইন্টু 99 লিখতে পারি। এবার দেখো 99 দিয়ে যদি এটাকে কাটি কত হবে? 5। কত হবে? 5। এবার তার মানে কত হয়ে গেল? 1/5 প্লাস 494,999/5। এবার দুটাকে যদি আমরা যোগ করি, লসাগু কত হয়ে যাবে? লসাগু হয়ে যাবে 5, উপরে কত হয়ে যাবে? 1 প্লাস 494,999 হলো। এবারে যোগ করলে কত হবে? নিচে হয়ে যাবে 5, উপরে হয়ে যাবে 495, পিছনে 3টা 0 হলো। এবার দেখো 5 দিয়ে যদি কাটাকাটি করো তখন কত হবে? 5 নং 45, 5 নং 45, পিছনে 3টা 0। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? 99, পিছনে 3টা 0। দেখো এটা অনেকে অনেকভাবে করতে পারে, আমি যেভাবে তোমাদেরকে বলে দিলাম সেভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে। অনেকে অনেকভাবে করে এই অঙ্কটা, কিন্তু আমি তোমাদেরকে একদম সহজ যেটা পদ্ধতি সেটা বলে দিলাম কিন্তু, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। তাহলে দেখো এখানে অপশন কোনটা রাইট হবে? অপশন এ। অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছর এবং 9 বছরের সরল সুদের অনুপাত কত হবে? 6 বছরের সুদ আর 9 বছরের সুদের অনুপাত কত হবে? অর্থমূল্য সেম, সুদের হারও সেম, তার মানে 6 বছরের প্রথমে সুদ কত হবে সেটা বের করে নিই। 6 বছরের সুদ কত হবে? ধরে নিলাম আসল পি, সুদের হার আর, তার মানে পি ইন্টু 6 ইন্টু আর বাই 100, এটা হবে 6 বছরের সুদ। 9 বছরের সুদ কত হবে? পি ইন্টু 9 ইন্টু আর বাই 100, এর অনুপাত চেয়েছে, অনুপাত বের করো। 100 100 কাটবে, পি পি কাটবে, আর আর কাটবে, 6 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 3 3 9, তার মানে 2:3 হয়ে যাবে আমাদের অনুপাত, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 12টি বেল্ট 30টি ওয়ালেটের দাম
8,940 টাকা হলে 4টি বেল্ট ও 10টি ওয়ালেটের দাম কত হবে? দেখো কি বলেছে, 12টা বেল্ট 30টা ওয়ালেটের দাম কত? 8,940 টাকা। তাহলে 4টা বেল্ট 10টা ওয়ালেটের দাম কত হবে? দেখো দুইটাই, এই যে দুইটা যে জিনিস ছিল, এই দুইটা জিনিসই কিন্তু কি হয়েছে, 3 ভাগ, মানে 3 ভাগের 2 ভাগ কমে গেছে। তার মানে কি হয়েছে, 12কে 3 দিয়ে ভাগ করছে 4 আসছে, 30কে 3 দিয়ে ভাগ করছে 10 আসছে। তাহলে আমাদের যে মানে দামটা আছে সেটাকেও আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তবেই আমাদের উত্তরটা আসবে। দেখো এখানে 3 দিয়ে ভাগ, এখানে এখানে 3 দিয়ে ভাগ, তাই আমরা এখানে 3 করতে পারলাম। কিন্তু যদি দুটো আলাদা আলাদা হতো তাহলে কিন্তু করতে পারতাম না, এটা কথা কিন্তু সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? দেখো তাহলে কাটাকাটি করলে কত হবে, 3 দিয়ে কাটো, 3 দুগুণা 6, 29, 3 নং 27, 24, 3 একটা 24, পিছনে একটা শূন্য, তার মানে 2980 হয়ে গেল আমাদের অ্যান্সার, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি এ এর আয় বি এর থেকে 25% বেশি হয় তবে বি এর আয় এ এর থেকে কত কম হবে? দেখো কি বলেছে, এ আর বি, কি বলেছে, এ এর আয় বি এর থেকে 25% বেশি, তার মানে বি এর যদি 100 হয় এ এর হবে 125। এবারে কি বলেছে যে বি এর আয় এ এর থেকে কত কম, তো বি এর আয় এ এর থেকে কত কম, 25 টাকা কম। এবার কার থেকে বলেছে, এ এর থেকে। দেখো যখনই বলবে যার থেকে বলবে সেটাকে সবসময় লিখতে লাগে নিচে, তার মানে 25/125 শতকরা মানে গুণ 100, কাটাকাটি করলে কত হবে, দেখো 25 4 100, 25 5 125, 5 5 25, তার মানে 5 4 20, তার মানে 20% হয়ে গেল আমাদের উত্তর। কত কম? 20%, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে যেটি অন্যদের থেকে আলাদা সেটি নির্বাচন করো। কত আছে, 3 2 4 4 4 1 2 8 9 আর 3 2 6। এবার দেখো 3 2 4 হচ্ছে 18 স্কোয়ার, 4 4 1 হচ্ছে 21 স্কোয়ার, 2 8 9 হচ্ছে 17 স্কোয়ার, আর এটা কোনো কিছুর স্কোয়ার না, ঠিক আছে? তার মানে আলাদা কোনটা আলাদা, তার মানে হয়ে গেল অপশন ডি। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি বস্তু এক্স এবং জেড এর মূল্যের অনুপাত 1:3, যদি অন্য একটি বস্তু ওয়াই এর মূল্য হয় 40 টাকা, যেটা এক্স এবং জেড এর মূল্যের গড়, তাহলে এক্স জেড এবং এক্স এর মূল্যের পার্থক্য কত? এক্স আর জেড এর মূল্যের অনুপাত কত? 1:3। এক্স আর জেড এর মূল্যের পার্থক্য কত? 1:3, 1:3। তার মানে আমি ধরে নিতে পারি এর মূল্য কত, 1a, আর এটা হচ্ছে 3a। এবারে কি বলেছে, এদের গড় কত? এদের গড় তার মানে কত হয়ে যাবে, 3a প্লাস 1a, 1a প্লাস 3a। দেখো আমি তোমাদের লিখে লিখে করতেছি, হ্যাঁ, বাই 2। তার মানে কত হবে, 4a/2। তার মানে কত হবে, এদের গড় হয়ে যাবে 2a। এবারে কি বলেছে, 2a এদের গড় এটারই হচ্ছে সমান সমান কত, 40। 2a মানে কত, তার মানে হয়ে গেল 40। 2a মানে তার মানে কত হয়ে গেল, 40 হলো। এবারে কি বলেছে যে জেড আর এক্স এর মূল্যের পার্থক্য কত? তো জেড আর এক্স এর মূল্যের পার্থক্য কত, 3a মাইনাস 1a, মানে 2a। মূল্যের পার্থক্য কত, 2a। এবারে 2a মানে তো আমরা জানি কত, 40, তার মধ্যে মূল্যের পার্থক্য কত, 40, যেটা হচ্ছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর, অপশন ডি হয়ে গেল সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো একটি শ্রেণীতে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত 11:9, যদি বালকদের 30% এবং বালিকাদের 20% বার্ষিক পরীক্ষায় পাস করে তবে ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্রছাত্রী পাস করেছে তা নির্ণয় করো। ঠিক আছে, দেখো বয়েজ আর এখানে গার্লস, বয়েজ ধরে নিলাম, দেখো 11:9, তার মানে বয়েজ ধরে নিলাম যে 110, গার্লস ধরে নিলাম আমি কত, 90। ঠিক আছে, এটা গার্লস, গার্লস কত ধরলাম, 90। কেন ধরলাম 11-র বদলে 110, 90-র বদলে 90 কেন ধরলাম আমি, তাহলে বুঝতে পারবে, এখনই বুঝতে পারবে, কাটাকাটির সুবিধার জন্য আমি ধরলাম এটা। ঠিক আছে, তোমরা যখনই এরকম থাকবে না, তোমরা এভাবে ধরে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে অনেক। বয়েজ ধরলাম আমি 110, গার্লস ধরলাম আমি 90 হলো। এবারে কি বলেছে যে যদি বালকদের 30%, তার মানে এই 110-এর 30% পাস করছে, 110-এর 30% কত বের করি, 0 0 0 0 কাটবে, কত হবে, 33 জন। গার্লসদের 20% পাস করেছে, তার মানে 90-র 20% কত হবে, 90 × 20/100, 0 0 0 0 কাটো, 9 2 18 জন। তার মানে টোটালে কতজন পাস করলো, ছেলেদের 33 জন, মেয়েদের
18 জন, টোটাল কতজন পাস করলো? তার মানে টোটালে পাস করলো হলে 51 জন। কতজন পাস করলো? 51 জন। তার মানে 51 জন পাস করেছে। টোটাল স্টুডেন্ট কত ছিল আমাদের, গার্লস আর বয়েজ মিলে 200 জন। তার মানে 200 জনের মধ্যে 51 জন পাস করেছে, তার মানে শতকরা কতজন পাস করেছে? কি করে বের করবো? 51/200 গুণ 100। 100 দিয়ে 200কে কাটলে 2, 2 দিয়ে 51কে ভাগ করলে 25.5। এটাই হবে পার্সেন্টেজ, যেটা আছে অপশান বিতে। তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে কত শতকরা কতজন পাস করেছে, 25.5% পাস করেছে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করতে পারে। ওয়াই একা কাজটি 24 দিনে সম্পন্ন করতে পারে, তারা একসাথে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে? ঠিক আছে, দেখো কোনো একটা কাজ এক্স ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করে, এক্স ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করে, তার মানেটা কি? মানেটা হচ্ছে ওয়াই এর যদি কোনো একটা কাজ করতে 2 দিন সময় লাগে, এক্স এর ওই কাজটা করতে 1 দিন সময় লাগবে। দ্বিগুণ গতিতে মানে কি? ওটাই না, ধরে নাও দুটা চেয়ার বানানোই কাজ, ওয়াই একদিনে ওয়াই একদিনে একটা চেয়ার বানায়, তার মানে ওয়াই এক্স একদিনে কয়টা চেয়ার বানাবে? 2টা চেয়ার বানাবে। তাহলে ওয়াই এর যদি 2 দিন লাগে, তো এক্স এর কয়দিন লাগবে? 1 দিন। সিম্পল। এবারে কোনো একটা কাজ যদি ওয়াই এর 24 দিন লাগে, তার মানে এক্স এর কত দিন লাগবে? 12 দিন। তাহলে আমরা এখান থেকে ধরতে পারি দুজনের টোটাল ওয়ার্ক আমি ধরে নিলাম 24, যেটা আমাদের দেখো এখন তো সিম্পল হয়ে গেল না, বেসিক আমরা যেটা টাইম অ্যান্ড ওয়ার্কের করি সেটাই হয়ে গেল। কোনো একটা কাজ এক্স করে 12 দিনে, ওয়াই করে 24 দিনে, তারা একসাথে কাজটা করলে কত দিনে সম্পন্ন হবে? তাহলে আমি টোটাল ওয়ার্ক ধরে নিলাম 24 দিন। এক্স তার মানে একদিনে করে 2টা ইউনিট কাজ, ওয়াই করে একদিনে 1 ইউনিট কাজ, দুজনে মিলে একদিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট কাজ, তার মানে 24 ইউনিট কাজ করতে কত দিন সময় লাগবে? তার মানে 24/3 সমান সমান কত? 8। তার মানে 8 দিন সময় লাগবে, যেটা আছে অপশন এ তে। বোঝা গেল? তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। সিম্পল একদম অঙ্কটা। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলেন। অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করলেন। যদি লাভের 69 টাকা হয় এবং সেখান থেকে বিমল 46 টাকা পায়, তবে বিমল কত টাকা লগ্নি করেছিলেন? ঠিক আছে, দেখো কি বলছে, যে অমল আর বিমল, ঠিক আছে, এই অমল আর বিমল এরা আছে, ঠিক আছে। এবারে মোট লাভ কত টাকা হয়েছে আগে এটা দেখো। মোট লাভ হয়েছে 69 টাকা, 69 টাকা। তার মধ্যে থেকে বিমল কত নিয়েছে? বিমল পেয়েছে 46 টাকা, বিমল পেয়েছে 46 টাকা। তার মানে অমল কত পেয়েছে? অমল পেয়েছে তার মানে 23 টাকা। বিমল যদি 46 পায়, অমল 23 পায়, তবেই না 69 টাকা হবে। মোট 69 টাকা, তার মধ্যে থেকে অমল তার মানে 23, বিমল তার মানে 46। বোঝা গেল? তার মানে কোন অনুপাতে তারা টাকা পেয়েছে? 1:2 অনুপাতে তার মানে তারা টাকা পেয়েছে। এবারে 1:2 অনুপাতে তার মানে যে তারা যে টাকা পেয়েছে, তার মানে তাদের মানে বিনিয়োগটাও ছিল 1:2 অনুপাতে। এবারে অমল কত টাকা লাগিয়েছে? অমল 9 মাসের জন্য 500 টাকা লাগাইছে, তার মানে অমল 9 মাসের জন্য ওর টাকাটা 500 টাকা খাটছে। এবারে বিমলের কি করছে? বিমল 6 মাসের জন্য খাটছে, কিন্তু কত টাকা সেটা বলেনি, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে এক্স টাকা। তার মানে 6 মাসের জন্য খাটছে ওর এক্স টাকা। তো এই অনুপাতটাই সমান সমান হয়ে যাবে 1:2, কারণ যেই অনুপাতে তারা নিবেশ করবে সেই অনুপাতেই তারা লাভ পাবে। তো এবার তার মানে এক্স এর মান যদি আমরা বের করি এখান থেকে, তার মানে 9/500/6 x = 1/2। কাটাকাটি করো, কত হবে? 2 দিয়ে কাটো, 2 1 2, 2 3 6, 3 দিয়ে কাটো, 3 3 9। তার মানে এখান থেকে আমরা বের করতে পারি যে এক্স = 5 3 1500। তার মানে 1500, এক্স এর মান কত? 1500। তার মানে বিমল কত টাকা লগ্নি করেছিল? বিমল 1500 টাকা লগ্নি করেছিল, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, 12 জন ব্যক্তির মধ্যে প্রথম 11 জনের গড় ওজন 95 কিগ্রা। 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 কিগ্রা বেশি হলে 12তম ব্যক্তির গড় ওজন কত? ঠিক আছে, দেখো কি বলেছে, 12 জন ব্যক্তির মধ্যে প্রথম 11 জনের গড় ওজন 95 কিগ্রা। তার মানে 11 জনের গড় ওজন কত? 95 কিগ্রা হলো। এবার কি বলেছে, 12তম ব্যক্তি, 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 কিগ্রা বেশি হবে। তার মানে 12 নম্বর যে ব্যক্তিটা আসবে, 12 নম্বর ব্যক্তিটা তো প্রথমে ওকে 95 কিগ্রা নিয়ে আনতেই হবে। এবারে 95 কিগ্রা সে যদি নিয়ে আসে, তাহলে কি হবে? সে তাহলে এই 12 জনের সাথে ম্যাচ করে, মানে প্রথম 11 জনের সাথে ম্যাচ হয়ে যাবে। তখন এই 12 জনেরই মোট কত হয়ে যাবে? ওয়েট হয়ে যাবে 95 কিগ্রা, গড় ওজন 95 কিগ্রা। এবারে তার যদি গড় ওজনের থেকে 33 কিগ্রা বেশি হতে হয়, তার মানে তাকে আরো এক্সট্রা 33 কিগ্রা আনতে হবে।
এবারে যদি সে আরও 133 কিগ্রা নিয়ে আসে তাহলে তার ওজন কত হয়ে যাবে? মোট হয়ে যাবে 128 কিগ্রা। তার মানে তাকে 128 কিগ্রা নিয়ে আসতে হবে। 12তম ব্যক্তির ওজন কত তাহলে হলো 128 কিগ্রা, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ট্যাঙ্কার এ ও বি দুটি পাইপ দিয়ে ভর্তি করতে 60 ও 40 মিনিট সময় লাগে। খালি অবস্থায় ট্যাঙ্কারটি এ ও বি পাইপ দুটি একসাথে ব্যবহার করে ভর্তি করতে কত সময় লাগবে? ঠিক আছে, এ পাইপ দিয়ে কত মিনিটে? 60 মিনিটে ভর্তি করে। বি পাইপ দিয়ে কত মিনিটে ভর্তি করে? 40 মিনিটে ভর্তি করে। ধরে নিলাম আমি ট্যাঙ্কটার মোট আয়তন কত? মোট আয়তন ধরে নিলাম আমি 120 লিটার। 60 আর 40-এর লসাগু। ঠিক আছে, 120 লিটার আয়তন, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, এবারে 120 লিটার ভর্তি করে 60 মিনিটে, তার মানে 1 মিনিটে কত লিটার ভর্তি করে? 1 মিনিটে তার মানে 2 লিটার ভর্তি করে। এবারে বি পাইপটা দিয়ে 40 মিনিটে ভর্তি করে 120 লিটার, তার মানে 1 মিনিটে ভর্তি করে 3 লিটার। এবারে পাইপ দুটো যদি একসাথে খোলা থাকে তার মানে একসাথে তার মানে কত লিটার ভর্তি করবে? তারা একসাথে 5 লিটার ভর্তি করবে। এবার দুটো পাইপ যখন একসাথে মিনিটে 5 লিটার ভর্তি করবে তার মানে তখন 120 লিটার ভর্তি করতে কত সময় লাগবে? 120/5 সমান সমান কত হয়ে যাবে? দেখো, 5 দুগুণা 10, 5 চারে 20, মানে 24 মিনিট, 24 মিনিট, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কমলা লেবুর দাম 12.5% কমে যাওয়ায় একজন ক্রেতা 6 টাকায় দুটি বেশি কমলা লেবু পায়। 1 ডজন কমলা লেবুর হ্রাসপ্রাপ্ত মূল্য কত হবে? দেখো ঠিক আছে, প্রথমে এই যে 12.5% আছে, 12.5% মানে কত? 12.5% মানে হলো 25/2%, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 12.5% লিখতে পারি না? আমাদের সুবিধার জন্য আমরা 12.5%কে এভাবে লিখলাম। ঠিক আছে, 12.5% হলো। এবারে দেখো, এবারে কি বলেছে যে 6 টাকায় দুটি বেশি কমলা লেবু পায়। এখন দাম 12.5% কম হওয়ায় 6 টাকায় দুটো বেশি কমলা লেবু পায়। আমি ধরে নিচ্ছি যে আগে সে 6 টাকায় যে কয়টা কমলা লেবু পাইতো, ধরে নাও আগে 6 টাকায় সেই লোকটা 100টা কমলা লেবু পাইতো, 100টা কমলা লেবু পাইতো। তার মানে এখনো যদি আমি ওই 100টা কমলা লেবু নিতেই যাই তাহলে আমাকে কত? 12.5% কম টাকা দিতে হবে না? তো কার 12.5% কম টাকা দিতে হবে? এই 6-এর উপরে 12.5% কম টাকা দিতে হবে। তাহলে আমি যদি এখানে 6 টাকার 12.5% বের করি তাহলে কত বেরোবে? দেখো, 6 টাকার 12.5% হবে, দেখো পিছনে 100, এই দশমিকের জন্য আরেকটা শূন্য, 25 5-এ 125, 25 4-এ 100, পিছনে একটা শূন্য, 5 দিয়ে কাটো, 5 8-এ 40, এবার 2 দিয়ে কাটো, 2 4-এ 8, 2 3-এ 6, তার মানে কত? 3/4 টাকা। তার মানে আগে এই 100 টাকা, মানে 100টা কমলা লেবুর দাম যদি 6 টাকা হতো, এখন তার কত টাকা কম নিবে? 3/4 টাকা কম হবে, 3/4 টাকা কম হবে। এবারে কি বলেছে যে ওই 6 টাকায় এখন দুটা কমলা লেবু বেশি পায়। তার মানে এই যে এক্সট্রা 3/4 টাকা যে কম ছিল, 3/4 টাকা যে কম ছিল, এটার জন্য এখন আমি কয়টা কমলা লেবু পাচ্ছি? দুটা কমলা লেবু পাচ্ছি বেশি। তার মানে আমি এখন বলতে পারি না যে তার মানে দুটা কমলা লেবুর দাম 3/4 টাকা। এবারে তার মানে আমি বলতে পারি যে দুইটা কমলা লেবুর দাম কত? 3/4 টাকা। এখান থেকে বলতে পারি আমি যে তার মানে একটা কমলা লেবুর দাম কত হবে? এই 3/4 ভাগ 2, মানে 1/2 দিয়ে গুণ। এবারে 12টা কমলা লেবুর দাম তার মানে কত হবে? এটার সাথে 12 গুণ করে দাও, 4 দিয়ে কাটো, 4 3-এ 12, 3 3 একে 9, 9/2, 9/2 মানে কত? 4.5 টাকা। তার মানে 1 ডজন কমলা লেবুর দাম হ্রাসপ্রাপ্ত মূল্য কত? 4.5 টাকা, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 48 কিলোমিটার যেতে নৌকার কতক্ষণ সময় লাগবে? দেখো, যখন অনুকূলে যাবে নৌকার বেগ আর গতির বেগ তখন কিন্তু যোগ হয়ে যাবে। যখন অনুকূলে যাবে তার মানে অনুকূলে যাওয়ার গতিবেগ কত হয়ে যাবে? তার 8 যোগ 4 সমান 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে অনুকূলে বেগ কত হয়ে যাবে? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে 48 কিলোমিটার যেতে অনুকূলে কত সময় লাগবে? 48/12, 12 দিয়ে কাটো, 12 4-এ 48, তার মানে 4 ঘন্টা সময় লাগবে, যেটা আছে অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে গেল তার সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 4332 এবং তাদের ভাগফল 3/4, সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করো। ধরে নাও, আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটা কি এক্স আর ওয়াই। তার মানে আমি বলতে পারি যে এই এক্স ওয়াই
এটা হচ্ছে গুণফল, আর ভাগফল কত এক্স বাই ওয়াই। এবার গুণফল আর ভাগফলকে যদি আমি গুণ করে দিই, মানে এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই ইজিক্যাল টু, তার মানে কি 4 3 3 2 ইন্টু 3/4, ঠিক কি না? দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, তার মানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এটা। তো এটাকে দেখো, এটাকে আমি যদি 4 দিয়ে কাটি, কত হবে 4 দিয়ে কাটলে? 4 একে 4, 0, 4 আটে 32, 4 তিনে 12, মানে 1083। এবার 1083কে আমি এভাবে লিখতে পারি না, 1083কে আমি লিখতে পারি এরকম, দেখো 361 ইন্টু 3, আর এই 3টা এখানে ইন্টু 3 লিখতে পারি কি না? কেন লিখলাম এটা আমি তোমাকে বলছি, কারণ যখন আমি এক্স উঠাবো, এবার স্কোয়ার উঠাবো, স্কোয়ার উঠালে তার মানে কি এখানে রুট হয়ে যাবে। এবারে 181 মানে কত? 19-এর স্কোয়ার ইন্টু এই দুটা তিনের মধ্যে একটা তিন বাইরে আসবে 3, তার মানে 19 তিনে কত হয়ে গেল? 19 তিনে 51, 57, 19 তিনে কত হয়ে গেল? 19 তিনে 57, বোঝা গেল? এবার দেখো, তার মানে এক্স এর মান হয়ে গেল আমাদের কত? 57, এক্স এর মান 57। এবারে ওয়াই এর মান তার মানে কত হয়ে যাবে? তার মানে 57 দিয়ে এটাকে ভাগ করলে হয়ে যাবে আমাদের ওয়াই এর মান। আমরা জানি যে এক্স ওয়াই মানে দুটো সংখ্যার গুণফল সমান সমান কত দিয়েছিল আমাদেরকে? 4 3 3 2। তার মানে এখান থেকে এক্স এর মান কত? এক্স এর মান তো আমরা জানি 57, তার মানে ওয়াই ইজিক্যাল টু কি হয়ে যাবে? এটা বাই এক্স, এটা বাই এক্স। তার মানে এক্স এর মান কত? এক্স এর মান তো হয়ে গেল আমাদের 57, 57 তার মানে কাটো 57 কে কত দিয়ে কাটবে? 3 দিয়ে কাটবে, 3 19-এ 57, এবার 3 দিয়ে কাটো, এটা কত হবে? 3 একে 3, 3 4-এ 12, আবার হয়ে গেল 13, 3 4-এ 12, 3 4-এ 12, আবার কত দিয়ে কাটো? 19 দিয়ে কাটো, 19 দিয়ে কাটো, এটাকে কত হবে? 19 7 133, আর বাজে কত? 14, 19 6 114, তার মানে কত হয়ে যাবে এটা? ওয়াই এর মান হয়ে গেল 76, এক্স এর মান হয়ে গেল 57। এবারে কি চাইছে? সংখ্যা দুটো সমষ্টি নির্ণয় করো। সমষ্টি কত হয়ে যাবে? এটা 57 আর 76 যোগ করলে কত হয়ে যাবে? 7 6 13, 3 হাতে থাকবে 1, 7 × 1 13, 133। সংখ্যা দুটোর যোগফল কত? 133, যেটা অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? একটি বিদ্যালয়ের ছাত্রদের সমান সংখ্যক ছাত্র বিশিষ্ট 15 18 24 সারিতে সাজানো যায়, তাদের আবার নিরেট বর্গাকারেও সাজানো যায়, ওই বিদ্যালয়ের কমপক্ষে কতজন ছাত্রছাত্রী আছে নির্ণয় করে। দেখো 18টা সারিতে সাজানো যায়, তার মানে সংখ্যাগুলোকে দেখো, কোনো কিছুকে 18টা সারিতে সাজানো যায়, তার মানে সেই সংখ্যাটাকে 18 দিয়ে ভাগ করা যাবে। এবার 18 দিয়ে ভাগ করা যাবে মানে কি 2 দিয়ে ভাগ করা যাবে আর 9 দিয়ে ভাগ করা যাবে। এবারে 9 দিয়ে ভাগ করার নিয়ম কি? তার মানে অঙ্কগুলোর সমষ্টি কত হবে? 9 অথবা 9-এর গুণিতক, মানে 9 দিয়ে ভাগ যাবে, এরকম হবে। এবার দেখো 9 আর 4 কত হয়ে যাবে? যোগ করলে 13, 5 আর 2 কত হয়ে যাবে? 7, 6 আর 3 কত হয়ে যাবে? 9, 6 আর 4 10। তার মানে দেখো এই অপশন এটা ভাগ যাবে না 9 দিয়ে, বিটা ভাগ যাবে না, ডিটা ভাগ যাবে না, বাঁচলো কি একমাত্র সি। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো এত বড় অঙ্কটা আমাদের করার কোনো প্রয়োজনই পড়লো না, আমরা খালি একটা কনসেপ্ট জানলাম, কনসেপ্টটা অ্যাপ্লাই করলাম, তাতেই আমাদের অঙ্কটা হয়ে গেল। পরবর্তী প্রশ্ন কি আছে দেখি জানো। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে? দুটি বিপরীতমুখী ট্রেন, একটি 36 কিলোমিটার প্রতি ঘন্টা ও অপরটি 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে, এবং ধীর গতি সম্পন্ন ট্রেনে বসে এক ব্যক্তি দ্রুত গতি সম্পন্ন ট্রেনকে 8 সেকেন্ড অতিক্রম করে, দ্রুত গতি সম্পন্ন ট্রেনের দৈর্ঘ্য হলো কত? ঠিক আছে, ধরে নাও একটা ব্যক্তি আছে এখানে, একটা ব্যক্তি এক ট্রেনে বসে আছে, ট্রেনটা এইদিকে যাচ্ছে, যার গতিবেগ কত? 36 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার একটা ট্রেন এদিকে আসছে, যার গতিবেগ কত? 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে বলেছে এই ব্যক্তিটার রেসপেক্টে, মানে ব্যক্তিটা এই ট্রেনটাকে মানে কত সেকেন্ডে অতিক্রম করছে? 8 সেকেন্ডে অতিক্রম করছে। ব্যক্তিটা এই ট্রেনটাকে 8 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য কত? দেখো ব্যক্তিটা যখন এই ট্রেনটাকে অতিক্রম করছে, শুধু দেখো যখন ব্যক্তির কথা বলছে তখন কিন্তু এই যে এই ট্রেনটার দৈর্ঘ্যটা ক্যালকুলেশনে আমাদের আসবে না। তার মানে আমাদেরকে ধরতে হবে যে ব্যক্তিটা এখানে একাই আছে, আর সে এই ট্রেনটাকে অতিক্রম করছে, তার মানে এই ট্রেনটার দৈর্ঘ্যটা সে অতিক্রম করছে 8 সেকেন্ডে, তার মানে ব্যক্তিটা এই ট্রেনটার দৈর্ঘ্যটা অতিক্রম করতেছে 8 সেকেন্ডে। হলো। এবার দেখো ট্রেনটার দৈর্ঘ্যটা যখন 8 সেকেন্ড অতিক্রম করছে, তখন তাদের গতিবেগ কত হবে? দেখো ব্যক্তিটা ট্রেনটাতে বসে 36 কিলোমিটার বেগে ট্রেনটার দিকে যাচ্ছে, তার মানে এর 36 কিলোমিটার গতিবেগ, আর এই ট্রেনটা ব্যক্তিটার দিকে 45 কিলোমিটার গতিবেগে আসছে, তার মানে দুটো একে অপরের দিকে আসছে, তখন তাদের গতিবেগটা কি হয়ে যায়? মানে আপেক্ষিক গতিবেগটা হয়ে যায় দুটোর যোগফল, তখন তাদের আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে 45 আর 36 81 কিলোমিটার প্রতি ঘন্টা।
81 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার 81 কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হবে? 81 ইন্টু 5/18, এত মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে ট্রেনটা 81 গুণ 5/18 এত মিটার যায়। তাহলে 8 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যদি এটা যায় 8 সেকেন্ডে কত যাবে? 8 দিয়ে গুণ। তাহলে দেখো এবার যদি আমরা সলিউশন করি, সমাধান করি, এটার কি হবে? 9 2 18, 9 9 81, 2 দিয়ে 8কে কাটো, 2 4 8, 4 5 20, 20 9 180। তার মানে 180 মিটার, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দ্রুত গতি সম্পন্ন ট্রেনটি দৈর্ঘ্য কত? 180 মিটার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী অঙ্কটা কি আছে দেখো, কি বলেছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 ও 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? দেখো ছোটবেলায় আমরা শিখেছিলাম কি, ছোটবেলায় একটা আমরা মানে যখন আমরা বেসিক লসাগু গসাগুগুলো শিখছিলাম ছোট থেকেই, তখনই আমরা শিখেছিলাম, প্রথমেই একটা জিনিস শিখেছিলাম কি, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল শিখেছিলাম। তো এটাই আমরা এখানে লাগিয়ে দেবো। আমরা একটা সংখ্যা 725 দেওয়া আছে, অপর সংখ্যাটা ধরে নেবো আমি এক্স। তার মানে আমরা কি জানি যে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটার গুণফল। তার মানে আমরা লিখতে পারি এখানে যে সংখ্যা দুটা কি, 725 গুণ এক্স ইজিক্যাল টু, মানে সংখ্যা দুটার গুণফল সমান সমান কি হবে? লসাগু গুণ গসাগু। লসাগু কত? 2175 গুণ 145। এবারে এই 725টা ওদিকে গেলে কি হয়ে যাবে? নিচে চলে যাবে। তো এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে নিচে চলে আসবে 725, তার মানে এক্স সমান সমান হয়ে গেল এটা। এবারে কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 4 20, 5 5 25, এটা কাটো 5 দিয়ে, 5 4 20, 5 3 15, 5 5 25, 145 কেটে গেল। তার মানে এক্স ইজিক্যাল টু কত হয়ে গেল? 435। এক্স এর মান কত হয়ে গেল? 435। বোঝা গেল? তার মানে হয়ে যাবে অপশন সি। তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 45 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে সমস্ত ছাত্ররা দাবা এবং ব্যাডমিন্টন খেলার একটি অথবা দুটিতেই অংশগ্রহণ করেছে। 11 জন ছাত্র দুটি খেলাতেই অংশগ্রহণ করেছে, যেখানে 17 জন ছাত্র কেবলমাত্র দাবা খেলাতে অংশগ্রহণ করেছে। মোট কতজন ছাত্র ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে? ঠিক আছে, কিছু জন ছাত্র কি করেছে? চেস খেলেছে, কিছুজন ছাত্র ব্যাডমিন্টন খেলেছে, কিছুজন ছাত্র কি করেছে? চেস প্লাস ব্যাডমিন্টন দুটোই খেলেছে। এবারে টোটাল ছাত্র আছে কত? 45 জন। এবারে 11 জন ছাত্র দুটাই খেলেছে, চেস প্লাস ব্যাডমিন্টন দুটাই খেলেছে 11 জন। এবারে 17 জন ছাত্র কেবলমাত্র দাবা খেলায় অংশগ্রহণ করেছে, তার মানে চেস খেলেছে শুধুমাত্র 17 জন। তার মানে বাকি স্টুডেন্টগুলো ব্যাডমিন্টন খেলেছে। তার মানে বাকি স্টুডেন্ট কত? বাকি হচ্ছে 17 জন। বাঁচলো আরও, মানে 45 থেকে 17 চলে গেলো আর 11 চলে গেলো, বাঁচলে 17। তো 17 জন তোমার ব্যাডমিন্টন খেলেছে খালি। এবারে কি বলেছে যে মোট ছাত্রছাত্রী কতজন ছাত্র ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে? তার মানে দেখো মোট ব্যাডমিন্টন খেলায় শুধুমাত্র ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে 17 জন। ঠিক আছে, তোমরা আবার এই 17 করে অপশন এ কারেক্ট দিও না। কেন? কারণ বলেনি তো এখানে যে শুধুমাত্র ব্যাডমিন্টন খেলায় কতজন অংশগ্রহণ করেছে। কি বলেছে? ব্যাডমিন্টন খেলায় কতজন অংশগ্রহণ করেছে। তার মানে এই 17 জন তো ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছি, এই যে 11 জন আছে এরাও তো ব্যাডমিন্টন খেলেছিল, সে চেসও খেলছে কিন্তু ব্যাডমিন্টনও তো খেলছে এরা। তার মানে ব্যাডমিন্টন খেলায় কতজন হয়ে গেল? তার মানে ব্যাডমিন্টন খেলায় তার মানে হয়ে গেল 28 জন। কতজন? 28 জন। তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা আবার এ করে দিও না, হ্যাঁ, এটার রং অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, একটি 250 মিটার লম্বা মালগাড়ি 33 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে। একটি যাত্রীবাহী ট্রেন একটি সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পিছন থেকে ছুটে আসছে। যাত্রীবাহী ট্রেনটি মালগাড়ি অবধি পৌঁছানোর পর সেটিকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো এই প্রশ্নটা বাংলা যে প্রশ্নটা আছে, হ্যাঁ, বাংলা প্রশ্নটা এটা ভুল আছে। ঠিক আছে, বাংলা প্রশ্নটা এটা ভুল আছে। এখানে কি হবে? এই যে সমান্তরাল বেগে যে 60 কিলোমিটার বেগে যে ট্রেনটা ছুটছে তার এখানে দৈর্ঘ্যটা দেওয়া নাই। তার দৈর্ঘ্যটা দেওয়া না থাকলে এই অঙ্কটা হবে না। তোমরা যদি ইংরেজি প্রশ্নটা দেখবে, ইংরেজি ভার্সনটাতে কিন্তু এটা দেওয়া আছে, তার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 200 মিটার দেওয়া আছে। ইংরেজি ভার্সনটাতে এটার দৈর্ঘ্য 200 মিটার দেওয়া আছে। ঠিক আছে, মালগাড়িটার দৈর্ঘ্য দেওয়া আছে 250 মিটার, যার গতিবেগ 33 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যাত্রীবাহী ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার, যার গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, ঠিক আছে, তোমরা, আমি তোমাদের এখানে ইংলিশ কোশ্চিনটাও দেখিয়ে দিব। ঠিক আছে, কিন্তু ইংলিশ কোশ্চিনটাতে 200 মিটার দেওয়া আছে, 200 মিটার ছাড়া হবে না।
তার মানে দেখো, একটা ট্রেন মালগাড়ি এদিকে ছুটছিল, মালগাড়ি এদিকে ছুটছিল, যার দৈর্ঘ্য 250 মিটার। ঠিক আছে, সে কত কিলোমিটার বেগে ছুটছিল? 33 কিলোমিটার/আওয়ার বেগে ছুটছিল। এবারে এর পিছনে একটা যাত্রীবাহী ট্রেনও ছুটছিল, যার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। সে কত গতিবেগে ছুটছিল? 60 কিলোমিটার বেগে ছুটছিল। দেখো, যখন দুটো ট্রেন একই দিকে ছুটবে তখন তাদের গতিবেগটা কি হয়ে যাবে? তখন তাদের আপেক্ষিক গতিবেগটা হয়ে যাবে, কিন্তু যখন একই দিকে ছুটছে না দুজনে, তখন তাদের গতিবেগটা মাইনাস করতে হবে। যখন একে অপরের দিকে ছুটছে, দুজন একজন আরেকজনের দিকে ছুটছে, তখন তাদের গতিবেগটা কি হয়ে যায়? যোগ হয়ে যায় আপেক্ষিক গতিবেগটা। কিন্তু যখন দুজনই একই দিকে ছুটছে তখন তাদের গতিবেগটা কি হয়ে যায়? আপেক্ষিক গতিবেগটা মাইনাস করতে হয়। তাহলে এক্ষেত্রে তাদের আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাবে? দেখো, এটা হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে 33 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে তার মানে তাদের আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে 27 কিলোমিটার প্রতি ঘন্টা। 60 থেকে 33 চলে গেলে 27, তার মানে 27 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একজন অপরজনকে অতিক্রম করবে। বোঝা গেল? তার মানে 27 কিলোমিটার বেগে একজন অপরজনকে অতিক্রম করবে। এবারে অতিক্রম করতে হলে তাকে কত মিটার ডিস্টেন্স যেতে হবে? দেখো, একটা ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার, অপর ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। তার মানে তাদেরকে অতিক্রম করতে হলে, একে অপরকে অতিক্রম করতে হলে তাদেরকে 450 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে হবে। এবারে 450কে আমরা যদি গতিবেগ দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। সময় তো চেয়েছে আমাদের, কতটা সময় লাগবে, তার মানে সময় ইজিক্যাল টু অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এবারে 450/27। এবারে দেখো 27টা আছে কিলোমিটার প্রতি ঘন্টা, এবারে 27টা কিলোমিটার প্রতি ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। এবারে 27-এর সাথে যদি আমরা 5/18 গুণ করি, 5/18, তার মানে নিচের 18টা উপরে চলে যাবে। ব্যাস, এবারে সলভ করো, দেখো কত হচ্ছে। 9×2 = 18, 9×3 = 27, 3 দিয়ে কাটো, 3×15 = 45, 5 দিয়ে কাটো, 5×3 = 15, তার মানে 30×2 = 60, তার মানে উত্তর কত হয়ে যাবে আমাদের? 60 সেকেন্ড। ঠিক আছে, দেখো 60 সেকেন্ড দেওয়া নাই, 60 সেকেন্ড মানে কত? 60 সেকেন্ড মানে আমরা বলতে পারি 1 মিনিট। 60 সেকেন্ড মানে বলতে পারি আমরা 1 মিনিট। তার মানে উত্তর হয়ে যাবে অপশন বি, 1 মিনিট। 1 মিনিট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তোমরা দেখো, এই বাংলা ভার্সনটা যদি কেউ শুধু পড়ে আসো তাহলে কিন্তু তোমাদের উত্তরটা মিলবে না বা তোমরা করতে পারবে না। ঠিক আছে, ইংলিশ ভার্সনে দেওয়া আছে এটা 200 মিটার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে? 2 মিটার লম্বা একটি বাইক 22 মিটার লম্বা একটি সেতুকে 0.8 সেকেন্ডে অতিক্রম করে, বাইকটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত? ঠিক আছে, দেখো, যখন একটা বাইক একটা সেতুকে অতিক্রম করবে তখন কি হবে? সে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, তার সাথে সাথে সেতুর দৈর্ঘ্যটাও অতিক্রম করবে। তার মানে তাকে মোট কত দৈর্ঘ্য অতিক্রম করতে হবে? 22 মিটার সেতুর দৈর্ঘ্য, তার সাথে সাথে 2 মিটার তার নিজের দৈর্ঘ্য, তার মানে তাকে মোট 24 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এবারে 24 মিটার অতিক্রম করতে তার সময় লাগে কত? 0.8 সেকেন্ড। তাহলে তার গতিবেগ কত হয়ে যাবে? গতিবেগ সমান সমান কি হয়ে যায়? স্পিড সমান সমান কি হয়ে যায়? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক না? এবারে জিরোটা উঠাও, এই দশমিক উঠাও, পিছনে 10×8 দিয়ে কাটো, 8×3 = 24, তার মানে 30 মিটার/সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের স্পিড। ঠিক আছে, 30 মিটার/সেকেন্ড। দেখো 30 কিন্তু মিটার/সেকেন্ড, হ্যাঁ, এটা দেখে আমরা আবার তোমরা 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা অপশন এ কারেক্ট করে দিও না। 30 মিটার/সেকেন্ড। এবারে মিটার/সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার/ঘন্টায় কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে? কিলোমিটার/ঘন্টায় যদি কনভার্ট করি, তার মানে 30 গুণ কিলোমিটার/ঘন্টায় কনভার্ট করবো, তার মানে 18/5 দিয়ে গুণ করবো। 18/5 দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে কিলোমিটার/আওয়ার। এবার 5 দিয়ে কাটো, 5×6 = 30, 5×6 = 30, তাহলে 18×6 কত হলো? 18×6 = 108 কিলোমিটার/আওয়ার। দেখো, 108 কিলোমিটার/আওয়ার স্পিড ছিল বাইকটার। দেখো, এত স্পিডে বাইক চালানো উচিত কি? এত স্পিডে বাইক চালানো কিন্তু উচিত নয়। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন তারা একসঙ্গে বাজবে নির্ণয় করো। ঠিক আছে, দেখো 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টাটাকে আমরা 60 মিনিট লিখতে পারি, 1 ঘন্টা 15 মিনিটকে আমরা 75 মিনিট লিখতে পারি, 1 ঘন্টা 30 মিনিটকে আমরা 90 মিনিট লিখতে পারি। এটার লসাগু বের করো।
দেখো লসাগু কত হবে, 15 দিয়ে ভাগ করে দেখো, 15 3 45, 15 4 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90, 15 দিয়ে গেল সবগুলোই। এবার কত দিয়ে যাবে দেখো, 2 দিয়ে যাবে, 2 2 4, 5 5, 2 3 6, এবার কত দিয়ে যাবে, 3 দিয়ে, 3 1 3, 2 5 তো 5 থাকবে, 3 1 3, তার মানে আমাদের লসাগু কত হয়ে গেল দেখো, 5 দুগুণা 10, আর এখানে কত হলো, 15 দুগুণা 30, 30 3 90, 90 আর 10 900, তার মানে তারা 900 মিনিট পর, 900 মিনিট পর তারা আবার একসঙ্গে বাজবে। এবারে 900 মিনিট মানে কত, 900কে 60 দিয়ে ভাগ করো, 0 0 কাটবে, 6 মানে মিনিটকে যদি আমরা ঘন্টা কনভার্ট করি আর কি, 6 দিয়ে কাটলে কত হবে, 6 1 6, 6 5 30, মানে 15 ঘন্টা পর, 15 ঘন্টা পর তারা আবার একসাথে বাজবে। ঠিক আছে, এবারে বেলা 12টায়, বেলা 12টায় মানে দুপুর 12টায়, দুপুর 12টার পর রাত্রি 12টা মানে 12 ঘন্টা, এবারে সকাল ভোর 3টা মানে হচ্ছে 15 ঘন্টা, যেটা হচ্ছে অপশন এ। তার মানে অপশন এ 3 AM, এটাতে কিন্তু তারা আবার একসাথে বাজবে। বেলা 12টা মানে দুপুর 12টা কিন্তু, ঠিক আছে, তার মানে সকাল 3টাতে, ভোর 3টাতে তারা ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, 1 থেকে 70-এর মধ্যে শতকরা কতগুলি সংখ্যার একক ও এককের ঘরের অঙ্কটি 1 অথবা নয়। ঠিক আছে, এককের ঘরের অঙ্কটি 1 অথবা নয়। এবারে কি বলেছে, এককের ঘরের অঙ্কটি 1 অথবা নয়, তার মানে 1 থেকে নিয়ে 70 অবধি, 1 থেকে নিয়ে 70 অবধি কতগুলো সংখ্যা আছে যার এককের ঘরে 1 আছে অথবা 9 আছে। যদি বের করতে বলে আমরা কি পাবো, প্রথমে তো 1-এর মানে 1 থেকে যে স্টার্ট হবে, সেই 1-এ এককের ঘরে 1 হবে, তারপরে 11-তে হবে, তারপরে 21-এ হবে, এরকম করে 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 লাস্ট 61 অবধি হবে, 61 অবধি হবে। বোঝা গেল? তার মানে দেখো 11 থেকে 61 মানে 6 ঘর, আর এই এক, এই এক মানে 7 ঘর, মানে 1 কতগুলো ঘরে থাকবে, 7টা সংখ্যায় এককের স্থানে 1 থাকবে, 7টা সংখ্যায় এককের স্থানে 1 থাকবে। আবার 9 কি থাকবে, এই 1 থেকে 10-এর মধ্যে এখানে একবার 9 থাকবে, তারপরে 19, 19-এ 9, 29-এ 9, এরকম করে 69 বা 69-এ লাস্ট 9 থাকবে। তাহলে দেখো এখান থেকে 1 থেকে 19 থেকে 69 পর্যন্ত এখানে 6 ঘর, 6টা সংখ্যায় 9 থাকবে, আর এই একটা সংখ্যা 9, তার মানে মোট 9ও থাকবে কয়টা সংখ্যায়, মোট 9ও থাকবে 7টা সংখ্যায়, মোট 9ও থাকবে 7টা সংখ্যায়। তার মানে এককের স্থানে 1 অথবা 9 থাকবে এরকম সংখ্যা কয়টা, এরকম সংখ্যা হলো 7 আর 7 14টা, 7 আর 7 14টা। এবারে বলেছে এটা হচ্ছে শতকরা কত পার্সেন্ট, কত পার্সেন্ট কার মধ্যে, 1 থেকে 70-এর মধ্যে। তার মানে 1 থেকে 70-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, 70টা সংখ্যা, তার মধ্যে কয়টা সংখ্যা আছে, 14টা সংখ্যা, তার মানে 14 উপরে নিচে 70, যেহেতু শতকরা গুণ 100, 0 0 কাটো, 7 2 14, 2 10 20, তার মানে 20%, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করতে পারে, 10 দিন পরে 50% কর্মী কাজ ছেড়ে দেয়, কাজটি শেষ করতে আর কতদিন সময় লাগবে। ঠিক আছে, ধরে নাও কি বলেছে, 10 জন লোকের একটা কাজ করতে 20 দিন সময় লাগে, 10 জন লোকের কতদিন সময় লাগে, 20 দিন সময় লাগে। এইবারে কি হচ্ছে, এইবারে 10 দিন পরে 50% লোক চলে গেল, তার মানে কি হলো, যদি লোক না যেত, তার মানে এই 10 জন লোকের আরো 10 দিনের কাজ বাকি ছিল, এই 10 জন লোকের আরো 10 দিনের কাজ বাকি ছিল। এবারে কি বলেছে, 50% লোক চলে গেল, তার মানে এখন কতজন লোক থাকলো, 5 জন লোক থাকলো। কি বলছে, এখন কতজন, মানে কত দিনের কাজটা বাকি আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 10 জন লোকের যদি একটা কাজ করতে 10 দিন সময় লাগে, একজন লোকের কত দিন সময় লাগবে, বেশি, তার মানে 10 গুণ 10। এবারে 5 জন লোকের কত সময় লাগবে, এর থেকে কম, তার মানে ভাগ 5, 5 দিয়ে কাটো, 5 দুগুণা 10, 10 দুগুণ 20, তার মানে 20 দিন সময় লাগবে 5 জন লোকের। সিম্পলি বোঝা যাচ্ছে যে এটা অর্ধেক হয়ে গেছে, তো এটা ডবল হয়ে যাবে, লোক অর্ধেক হয়ে গেল তো সংখ্যাটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। বোঝা গেল? তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এ ইংরেজিতে যত নম্বর পেয়েছে, বিজ্ঞানে তার দ্বিগুণ নম্বর পেয়েছে, তার ইংরেজি, বিজ্ঞান এবং অঙ্কে মোট নম্বর 180। যদি ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত 2:3 হয়, তবে বিজ্ঞানের প্রাপ্ত নম্বর কত। ঠিক আছে, কি বলেছে, ইংরেজি মানে ইংলিশ, সায়েন্স
আর ম্যাথ। ঠিক আছে, কি বলেছে, এ ইংরেজিতে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার দ্বিগুণ নম্বর পেয়েছে, ইংলিশে যত নম্বর পেয়েছে সায়েন্সে তার ডাবল নম্বর পেয়েছে। ঠিক আছে, তিনটা মিলায় মোট 180 নম্বর পেয়েছে। আবার ইংরেজি আর অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত 2:3, ইংরেজি আর অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত 2:3, ইংরেজি আর অঙ্ক। তাহলে ইংরেজি আর অঙ্ক আমরা লিখতে পারি যে 2x আর 3x লিখতে পারি। ইংরেজি আর অঙ্কে হচ্ছে 2x আর 3x নম্বর পেয়েছে। এবার প্রথমে দেখো কি বলেছে, ইংরেজিতে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার দ্বিগুণ নম্বর পেয়েছে। ইংরেজিতে তো যদি 2x নম্বর পেয়েছে তো সায়েন্সে কত পাবে, 4x। ইংরেজিতে যদি 2x নম্বর পেয়েছে সায়েন্সে পাবে 4x, কারণ তার ডাবল নম্বর পেয়েছে। এবারে আবার বলে দিয়েছে কি, এই 2x প্লাস 4x প্লাস 3x এই তিনটা মিলে হচ্ছে 180। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করতে পারি, 2 4 2 6 3 9, তার মানে 9x ইজিক্যাল টু 180, 9 দিয়ে কাটো 20, x ইজিক্যাল টু কত হয়ে গেল 20। এবার কি চেয়েছে আমাদের, বিজ্ঞানের প্রাপ্ত নম্বর কত, x এর মান যদি 20 হয় তো বিজ্ঞানের প্রাপ্ত নম্বর কত হবে, 4 2 8 মানে 80। বোঝা গেল, যেটা আছে অপশন ডিতে, তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। তো দেখো, এটাই ছিল ডব্লিউবিপি ক্লার্কশিপ পরীক্ষার থার্ড শিফটের 30টা অঙ্কের ফাইনাল সলিউশন। ঠিক আছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কার কটা ঠিক হলো কার কটা ভুল হলো। এটাই ছিল আজকের ভিডিও শেষ অঙ্ক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।